आज दर पे चल के आया है मौका। चाचा कौन है बे? कब आएगा मेरा मौका? मौका मौका मौका। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নৌকা লাগালি নো কিস্তি অনলি মস্তি। মৌকা 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 মৌকা। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে মৌকা মৌকা, কার মৌকা, কিসের মৌকা, সমস্ত কিছু পরিষ্কার করে বলবো। তবে এই যে মৌকা মৌকা এই বিষয়টা একটুখানি আগে বলে নিই। তো আমরা সবাই জানি, যারা জানি না তাদের জন্য বলছি যে এই মৌকা মৌকা গানটা বা এই জিনিসটা কখন হতো। তো যখনই আইসিসির কোনো টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান যখন মুখোমুখি আসার মতো অবস্থায় পৌঁছাতো, তখনই ম্যাচের বেশ কিছুদিন আগের থেকেই এই মৌকা 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 এই একটা অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে ম্যাচটাকে বেশ হাইপ করা হতো। এমনিতেই ইন্ডিয়া পাকিস্তান মানেই যেটা সবাই উত্তেজনা আগেই পারদ চড়ে যায়, তার সাথেও এইটাকে চালিয়ে আরও বেশি করে করে মানুষের মনে আর কি জোশ আনা হতো। তো এই সিচুয়েশনটা কি দেখাতো যে একজন পাকিস্তানি সে একটা বাক্সের মধ্যে অনেকগুলো বাজি নিয়ে মৌকা খুঁজছে। কিসের মৌকা? নেই, বাজিগুলো পুরাবে। কখন পুরাবে? না, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, যে ইন্ডিয়ার হারবে, সেই হারটাকে সেলিব্রেট করার জন্য মৌকা মৌকা। তো আমরা প্রথম থেকেই জানি কি জিনিসটা, যে যখন দেশ ভাগ হয়নি, যখন ব্রিটিশ আমল ছিল, তারপর যখন দেশ স্বাধীন হলো, তখন তো পাকিস্তান আসলো। দেশের স্বাধীনতার আগে তো কোনো রকমভাবে পাকিস্তান বলে কোনো দেশ আমরা জানতামই না, পুরোটাই ইন্ডিয়া ছিল। তো সেখান থেকে দুভাগ হয়ে যায়। তো তার সেই পাকিস্তানকেও আবার দুরকম ভাগে ভাগ করা হয়েছিল, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান, যাই হোক। তো সেই ইস্ট পাকিস্তানের কথা হচ্ছে না, সেই ইস্ট পাকিস্তানের মানুষদের সাথে পাকিস্তান খুদ কি করেছিল সে তো আমরা সবাই জানি। ইস্ট পাকিস্তান যেটা এখন নতুন করে বাংলাদেশ বলে সম্পূর্ণ নতুন একটা আইডেন্টিটি নিয়ে নতুন একটা দেশ হিসাবে সারা পৃথিবীর মানচিত্রে নিজেদেরকে তুলে ধরেছে। তো সেটা তার সম্পর্কে হচ্ছে না কথা, সেটা একটা ডিফারেন্ট স্টোরি। বাট এখানে এই যে পাকিস্তান, সেই পাকিস্তান বরাবরই কিন্তু নিজেদের উন্নতির কথা চিন্তা করতো না। ওরা শুধু চিন্তা করতো কি ইন্ডিয়াকে কিভাবে আঘাত করা যায়, ইন্ডিয়াকে কিভাবে ছোট করা যায়, ইন্ডিয়াকে কোনো রকমভাবে যদি আমরা ছোট করতে পারি তাহলেই আমাদের গ্লোরি। অ্যাকচুয়ালি সেটা উচিত নয়। কোনো মানুষেরই উচিত, যে কোনো মানুষ, দেশ সবারই উচিত নিজের উন্নতির কথা চিন্তা করা। ইন্ডিয়া বরাবরই নিজের উন্নতির কথা চিন্তা করেছে, অন্যের অবনতি করে নেয় বা অন্যকে ছোট করে বড় হওয়া যায় না। এই যে কথাটা, এটা কিন্তু পাকিস্তানকে দেখলে সবচেয়ে ভালো বোঝা যায়, প্রকৃষ্ট উদাহরণ। তো সেই বরাবরই মৌকা মৌকা, তো সেই মৌকা তো পাকিস্তান বরাবরই খুঁজছে, ভালো কথা। কিন্তু আজ এই ভিডিওর মধ্যে এই মৌকা মৌকাটা কেন বললাম, কারণ আরেকজনও কিন্তু মৌকা বরাবর খোঁজার চেষ্টা করেছে আর এখনও খুঁজছে। তো সে কে? অবশ্যই রুমালি, যাকে নিয়ে আজকে এই ভিডিওটা হচ্ছে। তো এই রুমালি আমরা বরাবরই দেখেছি মৌকা খোঁজে। কিসের মৌকা আস্তে আস্তে বুঝবেন, কিন্তু এখন আবার নতুন ধরনের এক রকমের মৌকা খুঁজছে। তো আজ দর পে আয়া হে চলকে মৌকা মৌকা দেবো, একটা দারুণ মৌকা দেবো। কিন্তু তার আগে কিছু কথা বলবো অঙ্কিতা সম্পর্কে। অঙ্কিতা যে ভিডিওটা দেখলাম আমাকে নিয়ে করেছে, তাতে কিন্তু বেশ ভালো ভিউজ হয়েছে। কনগ্র্যাচুলেশনস ও অঙ্কিতা। তো সেখানে ভিউজ তো হয়েছে, কিন্তু সেখানে কমেন্ট বক্সে আমি গিয়ে দেখলাম প্রচুর মানুষ যারা কিনা আমার কথায় সহমত পোষণ করেছেন। তারা প্রত্যেকে গিয়ে আমার নাম ধরে ধরে লিখেছেন যে ইপসিতা 100% ঠিক, ইপসিতা যা বলেছে ঠিক বলেছে। এইগুলো দেখে না, মানে কি বলবো, মানে এগুলো আমার পরম প্রাপ্তি। কি না আপনারা, আমি যে কথাগুলো, যে বার্তাটা লাউড অ্যান্ড ক্লিয়ার দিতে চাইছি, সেই বার্তাটা আপনাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে, মানে আমি আমার মনের কথাটা আপনাদের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারছি। সেই জন্যই না আপনারা বুঝতে পারছেন আর সেটাতে সহমত পোষণ করছেন। আর তার উপর আমি তো ওকে যা তিতর ডোজ দেওয়ার দিয়েছি, কিন্তু আপনারা নিজের থেকে আবার গিয়ে ওকে যেভাবে বলেছেন, তার জন্য সত্যি মানে হ্যাটস অফ। যারা ছোট তাদের অনেককে ভালোবাসা, সবাইকে খুব ভালোবাসা। যারা বড় তাদেরকে প্রণাম জানাই মাথা নিচু করে। সবসময় আপনাদের এই ভালোবাসাটা আমার উপর বজায় রাখবেন, এটাই কিন্তু আমার ভিডিও করার সার্থকতা। আর কিচ্ছু না, বাদবাকি যেগুলো হচ্ছে অবশ্যই ভিউজ হচ্ছে বা সেই ভিউজ থেকে রেভিনিউও হবে, কোনো সেটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশের জায়গায় নেই। তার চেয়েও বড় যে আপনারা আমাকে বুঝছেন, আর এই আপনাদেরকে আমি সাথে নিয়ে চলতে চাই। আর
আস্তে 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 গ্রো করতে চাই। আমার কোনো তাড়া নেই, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমি ভিডিওর ক্ষেত্রেও তাড়াহুড়ো করি না, আমার কোনো তাড়াহুড়ো নেই। আপনাদের সাথে নিয়ে মানে আজ থেকে একদম শেষ দিন অবধি চলতে পারবো, আরও বেশি বেশি মানুষ আমার সাথে যুক্ত হবে, আমার কথা বুঝবে, আমার সাথে কানেক্টেড হবে, এইটাই আমার একমাত্র আশা। তো যাই হোক, সেটা তো বললাম। এবার চলে আসি আবার অঙ্কিতা। তো অঙ্কিতার কে অনেকেই যে কমেন্ট করেছে, তার মধ্যে একটা কমেন্ট সম্পর্কে একটু কথা বলি। সেটা হচ্ছে গিয়ে অঙ্কিতাকে একজন কমেন্ট করেছেন যে এই যে যারা তোমাকে নিয়ে বলছে না, এগুলো সব তোমার এই পিসি আর তোমার দাদা তারা করাচ্ছে। এই কথাটাতে অঙ্কিতা লাভ রিয়াক্ট দিয়েছে, তার মানে অঙ্কিতা সহমত পোষণ করেছে, তাই তো? তো সেটা নিয়েই আমি বলি, তো যখন এই যে রুমালি, অঙ্কিতার যে প্যারি দিদি, সে দিদি যখন ওর পিসিকে আর ওর দাদাকে নিয়ে বলতে বসলো, সে সময়ও তো প্রচুর মানুষ প্রচুর কথা বলেছিল। সেখানে সন্দীপ কিন্তু একটা ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছিল যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুমি একটা ভিডিও করেছো, সেটা দেখে তারা যেটা বলছে সেটা তাদেরকে আটকানোর ক্ষমতা কি আমার আছে? তারা যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা যা মনে করবে, যেটা মনে করবে ভিডিওর মধ্যে দেখে, যাকে সাপোর্ট করার করবে, যার সম্পর্কে নেগেটিভ বলার বলবে। আমি যদি বারণ করি যে না আমাকে নিয়ে বলো না বা আমার দিদিকে নিয়ে বলো না, তারা কি শুনবে? কখনোই শুনবে না, একদম ঠিক কথা। আর তাদেরকে বলাও আর কি নিজের মুখ নষ্ট করা, কারণ প্রত্যেকে এখানে স্বাধীন, মানে এক একটা তাদের চ্যানেল, দেশের নাগরিক, তারা দেশের স্বাধীন নাগরিক, তারা শুনবেই বা কেন? আজকে তাহলে এই কথাটাতে যখন সহমত পোষণ করেছে অঙ্কিতা, তার মানে এটা সত্যি যে এই যে অঙ্কিতার পিসি আর দাদার সম্পর্কে যেরকম নোংরা কথা বলেছে প্রত্যেক কথাই, তার মানে ওরই এই প্যারি টিন, যার সাথে ওর এত বন্ডিং, দাদার সাথে সম্পর্ক শেষ হওয়ার পরও ও যার সাথে বন্ডিং নষ্ট করতে চায় না, সেই বৌদি, সেই ওর এক্স বৌদি, তার মানে ওর পিসিকে আর ওর দাদাকে ছোট করেছে, সব ওই করিয়েছে। তাহলে যদি এটা সন্দীপ করিয়ে থাকে, ওর সম্পর্কে বলানোটা যদি সন্দীপ করিয়ে থাকে, তাহলে ওর পিসির সম্পর্কে, অঙ্কিতার পিসির সম্পর্কে, দাদার সম্পর্কে যা নোংরা কথা হচ্ছে সব তাহলে ওর এই প্যারি দিদি করিয়েছে, এই বৌদি করিয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এত যখন বন্ডিং, ও কেন বললো না যে তুমি কেন করাচ্ছ এরকমভাবে দাদাকে আর পিসিকে, কেন এরকমভাবে ছোট করাচ্ছ? একজন তো এমন আছে যে কিনা এই অঙ্কিতার পিসির ছবির পাশে লিখেছিল রেট কত। তখন তাহলে অঙ্কিতা কেন ওরই যার সাথে এত ভালো বন্ডিং, যার সাথে বন্ডিং নষ্ট করতে চায় না, সেই টিনকে কেন বলেনি যে কেন তুমি এটা করছো, এটা কি লিখেছে দেখো? উল্টে টিন তো সেই ভিডিওগুলো তার কমিউনিটিতে দিয়ে লোকের কাছে ছড়িয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত অঙ্কিতার দাদা কোনোদিনও কোনো ভিডিও কিন্তু তার কমিউনিটিতে দিয়ে ছড়িয়ে দেয়নি। তো সেক্ষেত্রে ও এটাতে সহমত পোষণ করলো, আমি দেখে অবাক হয়ে গেলাম। এটাও ওর আরেকটা হিপোক্রিসির আরেকটা রূপ দেখতে পারলাম, যে ক্ষেত্রে ওর টিনকে মনে করে না যে যা ও দাদা আর পিসি সম্পর্কে হচ্ছে সেগুলোও মনে করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের মতো করে বলছে, নিজের ইচ্ছায় বলছে, আর যেগুলো অঙ্কিতা সম্পর্কে বা অঙ্কিতার দিদির সম্পর্কে বা টিনের সম্পর্কে বলা হচ্ছে সেগুলো সব সন্দীপরা করাচ্ছে। তো এটা ডাবল ফেস নয়? এই অঙ্কিতার আবারও একবার ডবল ফেস কিন্তু ধরা পড়ে গেল। তো যাই হোক, অঙ্কিতা সম্পর্কে তো অনেক কিছু শুনলাম। অঙ্কিতা ভিডিওর মধ্যে বলেছিল যে আমি কখনোই জানতাম না যে টিনের কার সাথে পরকীয়া আমি জানতাম না, ও যে পরকীয়া করছে আমি জানতাম না। তাহলে যার সাথে আজ ওর পরকীয়া আর যার সাথে ও নিজের জীবনটা কাটাবে, রেস্ট অফ দ্য লাইফ কাটাবে বলে সর্বসমক্ষে বলে দিয়েছে, তাকে মানে এই কবিতাচর ফোকলাকে অঙ্কিতা কি করে ফলো করে ইনস্টাগ্রামে, আর ওর ফ্রেন্ড লিস্টে মানে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কি করে এই সরকার থাকে, এই ফোকলা কবিতাচোর এই কাকার ছেলে কি করে থাকে? একদিন আগে অবধি কিন্তু ও ইনস্টাগ্রামে ওই কবিতাচোরকে ফলো করতো আর ফেসবুকেও বন্ধু ছিল। যেই মুহূর্তে এই বিষয়টা নিয়ে একটা কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সে, সেই মুহূর্তে দেখা গেছে যে অঙ্কিতার যে প্রোফাইল সেটা লক, আর ওই যে ইনস্টাগ্রামে যে ফলো করতো সেটা আনফলো হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখো, যদি অঙ্কিতা সত্যি ওর মনের মধ্যে কোনো কিছু থাকবে না, যদি সত্যি ওর মনের মধ্যে কোনো পাপ থাকবে না, তাহলে ও হঠাৎ করে তড়িঘড়ি করে এই অ্যাকশনগুলো কেন নিল? নিশ্চয়ই ও কিছু জানতো, তাই জন্যই। যদি র্যান্ডামলি হঠাৎ করেই কারোর সাথে কারোর বন্ধুত্ব হতেই পারে, ফ্রেন্ড লিস্টে আসতেই পারে, মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে থাকতেই পারে, যদি ওর মনের মধ্যে কিছু না থাকতো তাহলে কিন্তু আজও দেখা যেত যে হ্যাঁ ওই ফ্রেন্ড লিস্টেও রয়েছে আর ফলো লিস্টেও রয়েছে। কিন্তু যেহেতু চোর কি দাড়ি মে টিনকা,
ব্যাপারটা এরকমই হয়েছে। অঙ্কিতার চোর কি দাড়ি মে টিনকার যেই সবাই জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে যে আমি সব কিছু জানি, অমনি তড়িঘড়ি অ্যাকশান নিয়ে সব কিছুকে মানে মেকআপ করে দিয়েছে। এইটাই হচ্ছে, এটা আবারও আরেকটা অঙ্কিতা যে কত বড় সুবিধাবাদী সেটা আবারও বোঝা গেল। দর্শকরা যখন কিছু বলে না, খারাপ বলে না, তারা খুব বুঝে সুঝে তবেই কিন্তু কোনো ওপিনিয়ন বানায়। হ্যাঁ, তাদেরও ভুল হয় মানছি, কিন্তু এই অঙ্কিতার ক্ষেত্রে কিন্তু ভুল হয়নি। যেমন দর্শকদের ভুল হচ্ছে, প্রথমে আমরা অনেক দর্শক সমেত আমরা অনেকেই সন্দীপকে কিন্তু ভুল বুঝেছিলাম, কিন্তু আস্তে 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 আমাদের সেই ধারণাটা কিন্তু পাল্টে গেছে। সেরকম অনেক সময় অনেক ক্ষেত্রেই অনেক মানুষের ক্ষেত্রেই ভুল ধারণা হতে পারে। আমাকে অনেকে বলেছে তোমাকে না আমি এই সময় ভুল বুঝতাম, এখন দেখছি না তুমি যা বলছো সেগুলোই ঠিক। এরকম হয়, এরকম দর্শকরাও কিন্তু রয়েছে, তারা এসে আমাদেরকে কমেন্টে জানান। কারণ এটাই স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত যে একজনকে একবার খারাপ ভেবেছি বলে তাকে খারাপই ভেবে যেতে হবে, এরকম কোনো মানে নেই। তার যদি দেখি যে না সে ঠিক করছে বা সে যেটা বলতে চেয়েছিল আমি তখন বুঝতে পারিনি, পরবর্তীকালে বুঝেছি, তখন কিন্তু মানুষের সেটা নিজেকে নিজে শুধরে নেওয়া উচিত। এটা আমি মনে করি যারা প্রকৃত মানুষ হয় তারা এই জিনিসটা কিন্তু করে। তো যাই হোক, এরকম অঙ্কিতার সম্পর্কে আরও একটা কথা, এই যে আজকে বলছি দিদিভাইয়ের সাথে তো আমার হার্ডলি কথা হয়, হ্যাঁ আমি তো এটা আগেও বলেছি, হার্ডলি কথা হয়। ওর তোমাকে যখন দরকার পড়েছে ইউজ করার তখনই দরকার পড়েছে। ওর এখন তোমাকে দরকার ছিল 5টা এর মধ্যে তোমাকে রাখার, সেই জন্য করেছে। আজকে তুমি তোমার ছোট পিসি তোমার বাবার সম্পর্কে সাফাই গাইতে আসলে, কিন্তু তোমার বড় পিসিকে এরকমভাবে নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে, তার একবারও একটা প্রতিবাদ করলে না। তো এটাই দ্বিচারিতা। তো তুমি বলেছ যে তোমার দিদির কথা, তোমার দিদি যে তোমার সাথে অতটা ভালো সম্পর্ক সবসময় নয়। হ্যাঁ জানি তো, যখন কলকাতায় ওরা যখন কলকাতায় এসেছিল তখন তো তোমাকে পাত্তাই দেয়নি। আর তুমি তোমার কমেন্ট ভিডিওর মধ্যে বলেছিলে, একটা ভিডিওতে শুনলাম আমি, এগুলো সব কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। তোমাকে তো ওরকমভাবে ফলো করতাম না, কিছুদিনই হয়েছে তোমার মাঝে মাঝে ভিডিও দেখি। তো সেক্ষেত্রে একজন কমেন্ট করে বলেছে যে কই যখন ওরা নিউ টাউনে থাকতো তখন তো তোমাকে একটুও পাত্তা দেয়নি, তোমার ধারে পাশেও মানে নিজের ধারে পাশে তোমাকে ঘেঁচতে দিত না। তখন তো তুমি কটাক্ষ করে বলেছিলে যে মানে এরকমভাবেই তুমি বলেছিলে যে ও তো বড়লোক সেই জন্য গরিবদেরকে পাত্তা দেয় না। হ্যাঁ তখন বলেছিলে। আজ হঠাৎ করে তোমার দিদি ভাই আর আবার জিজু কি গো, জিজু আবার কি? তুমিও বাঙালি, যাকে ডাকছো সেও বাঙালি, শুধুমাত্র ওরা ব্যাঙ্গালোরে থাকে বলে জিজু। এই তোমার মতো মানুষরাই আছে যারা কি বলতো, যারা পান্তা খায় আর অমলেট হাগে। এটাই হচ্ছে, আর এইভাবে বলতে হলো আমার আজকে, তোমার মতো ভণ্ড মানুষ, নাহলে আমি এরকমভাবে বলি না, বাট এটা সত্যি কথা। এটা একটা শুনেছিলাম এক জায়গায় যে পান্তা খায় আর অমলেট হাগে, এরকমভাবে এই ওয়ার্ড দিয়েই বলতে হবে, নাহলে ব্যাপারটা ফিল আসবে না, ঠিক আছে? তো যাই হোক, তখন তো তোমাকে পাত্তাও দিত না, তখন তুমি কটাক্ষও করেছিলে, আর এখন হঠাৎ করে দিদি ভাই। তো যাই হোক, জিজু হয়ে গেছে। অবাক হয়ে যায় জামাইবাবু, যে মানুষটা, তোমরা সবাই বাঙালি, তার মাঝখানে হঠাৎ করে জিজু চলে আসলো কি করে বুঝলাম না। তো যাই হোক, এই কমেন্টের মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারলাম, যেমন কিনা তোমার শ্বশুরবাড়ির লোকদেরকে তো নেমন্তন্নই নাকি করা হয়নি, মানে তোমার শ্বশুরবাড়ির লোকরা আপ টু দ্য মার্ক নয়, সেই জন্য তাদেরকে তোমাদের কোনো পারিবারিক অনুষ্ঠানে সেরকমভাবে যোগদান করতে বলাই হয় না, এরকম নাকি শুনলাম কমেন্টে এসছে। তো আমি একটাই জিনিস জানি ভাই, তোমাকে ভালো লেগেছিল তোমার সিম্পলিসিটি দেখে। তুমি গরিব, তুমি নিজেকে গরিবই দেখাও, সেটাই আমার ভালো লেগেছিল দেখে। কিন্তু একটা কথা চিন্তা করো তো, গরিব মানুষ তাদের কিন্তু না ব্যাংক ব্যালেন্স থাকে, না খুব সুন্দর ঘর থাকে, হ্যাঁ অনেক দামি দামি আসবাবপত্র, গয়না গাটি, জামা কাপড়, এসব কিছু থাকে না। গরিবদের কি থাকে জানো? আত্মসম্মান। সেই আত্মসম্মানটুকুও তুমি বিকিয়ে দিতে বসেছো, তুমি বিকিয়ে দিয়েছো কি না শুধুমাত্র গুড বুকসে থাকবে বলে। সেই জন্য সাপের গালেও চুমু খেয়েছো, ব্যাঙের গালেও চুমু খেয়েছো। তবে খুব খারাপ লাগলো এইটা ভেবে যে তুমি তোমার দাদা আর বড় পিসির সাথে যে অন্যায়গুলো হচ্ছে তার প্রতিবাদ তো করলেই না, উল্টে তুমি মনে করলে যে এই যে তোমার সম্পর্কে বলা হচ্ছে সেটা দাদা আর তোমার পিসি করাচ্ছে। না, ওরা ওরা এরকম মানুষ নয়। তো যাই হোক, এখন একটা কথা বলো তো অঙ্কিতা, এই যে হঠাৎ করে আমাকে নিয়ে ভিডিও করলে, এটা কি জিজু আর দিদিভাইয়ের কি কোনো রকম কোনো হাত ছিল তার মধ্যে? বলেছে যে কর না ওকে নিয়ে ভিডিও কর না,
কর, বলছে তোকে এরকম ভাবে, তুই বলতে পারছিস না? বল বল বল, একটু উত্তর দে। এরকম হয়েছে নাকি? হতেই পারে, আমার কিন্তু মনে হচ্ছে। না হলে তুমি যে কিনা নিজের ব্লগ ঠিক মতো করো না, হঠাৎ বসে পড়লে এরকম ধরনের ভিডিও করতে, আমাকে উত্তর দিতে। কি জানি না, যেটার প্রমাণ নেই সেটা সম্পর্কে অনুমান করা যায়, কিন্তু সেটা অ্যাজ এ স্টেটমেন্ট দেওয়া যায় না। তো আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে তোমার ওই জিজু আর তোমার ওই দিদি কিন্তু বলেছে যে কর কর, ভিডিও কর ওকে নিয়ে। আর তার সাথে মসজিজি, আজকে একটু মসজিজিকে নিয়েও কথা হবে। তো মসজিজির সম্পর্কে একটা কথা রুমালি বলেছিল যে সারাক্ষণ মসজিজি একদম নজরে নজরে শুধু রুমালিকে রাখতো। আজকে কমেন্ট বক্সের মাধ্যমে জানলাম, ওরে বাবা, মসজিজি সারাক্ষণ যে এই যে রুমালির দিকে তাকিয়ে রেখেছে যে কিভাবে ওর ভালো করা যায়, তাই না? যেরকম শকুনি চেয়েছিল একদম সারাক্ষণ নজরে নজরে রেখে দুর্যোধনকে যে কিভাবে দুর্যোধনের ভালো করা যায়, তো যেরকম ভালো করেছিল মসজিজিও কিন্তু আমাদের এই যুগের শকুনি। ওটা মামা ছিল, এটা মাসি, শকুনি মাসি। তো শকুনি মাসি ঘসিটি বেগম, তাই না? তো যাই হোক, সেখানে সারাক্ষণ রুমালির দিকে নজর রাখতে রাখতে নিজের মেয়ের দিকে নজর রাখেনি, এমনকি এই অঙ্কিতার দিকেও নজর রাখতে পারেনি। দুজনেই শুনলাম পালিয়ে গিয়ে বিয়ে করেছে। হায় রে হায় রে হায়, হায় রে হায়, দিদির মেয়ে, হ্যাঁ, দিদির মেয়েকে কত ভালো করা যায় সেই করতে করতে নিজের মেয়ে, নিজের দাদার মেয়ে কারোর দিকে নজর দিতে পারেনি। আর দিদির কার্মা ছিল, দিদির তো কার্মা ছিলই। দিদি তো আর মেয়ের ক্ষতি হবে সেই ভেবে দেয়নি ওদের হাতে তুলে, মেয়ের ভালো হবে সেই বিশ্বাসটা রেখেই তো ওদের হাতে তুলে দিয়েছিল। সেই জন্য সেই বিশ্বাসের মর্যাদা ভগবান রেখেছে, সেই বিশ্বাসের মর্যাদাটা ভগবান রেখেছে। যে হাজার কিছু করুক, দেখো এদের বাড়ির মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করলো, কিন্তু দিদির মেয়ে কিন্তু ঠিকই দিদির কর্মফলের জন্যই, দিদির সরল বিশ্বাসের জন্যই তার কিন্তু ক্ষতি হলো না। তার কিন্তু সে যেভাবেই হোক ও একটা জায়গায় গিয়ে এস্টাবলিশ হলো, ঠিক আছে? এটা কিন্তু সেই যে যদি সত্যি ওর মা চাইতোই যে মেয়েটাকে মেয়ে বলে দূর জাপানি হোক, তো সেই মনোবৃত্তি নিয়ে যদি দিত না, তাহলে এই মেয়েরও কিন্তু আজকে ভালো হতো না, এত উন্নতি হতো না। শুধুমাত্র ওই মায়ের আত্মত্যাগ, ওই মা নিজেকে নিজের মানে সে বুকে পাথর চাপা দিয়েই সন্তানকে যে দিয়েছিল, এটাই তার প্রমাণ। যারা কিনা বাবা মায়ের ছত্র ছায়ায় সারাক্ষণ থাকলো, তার সত্ত্বেও একজন পালিয়ে গেল। শুনলাম অঙ্কিতা যার সাথে পালিয়েছে তিনি, তার মা মনে হয় বাড়িতে বাড়িতে কাজ করেন। কাজ কোনো খারাপ না, খেটে খান ভাই, চুরি তো করেন না। তো সেরকম একটা ফ্যামিলিতেও চলে গেছে। আর এই মসজিজির মেয়ে, সে তার চেয়ে একটু বেটার। সে যাই হোক, এমন কাউকেই নিশ্চয়ই ধরেছে, নাহলে আপত্তির ব্যাপারটা কি করে থাকতো, তাই না? তো যাই হোক, শুনলাম নাকি 1 সপ্তাহ মতো আপত্তিটা ছিল, 1 সপ্তাহ পরে আপত্তি উঠে গেছে। বাহ, ভালোই হয়েছে মসজিজি, বিয়ে দেওয়ার পয়সাটা কিন্তু বেঁচে গেল। এই সমস্ত কিছু মসজিজি মাথায় দারুণ বুদ্ধি মসজিজি। তো এখন মসজিজির মেয়েকে যা দেখে মনে হয় ভালোই একটা ছেলের সাথেই মনে হয় বিয়ে হয়েছে। যা দেখে, ওর তো এমনি তো লাইফস্টাইল তো দেখি না, বাট দেখলাম যেভাবে ও রয়েছে, চোখ মুখ হাবভাব দেখে মনে হয় যে হ্যাঁ ভালো ঘরেই রয়েছে। তো সেই ভালো ঘরের ছেলে, তার সাথেই বিয়েতে আপত্তি কেন ছিল? শুধুমাত্র পয়সা বাঁচানোর জন্য, তাই তো? এটাই বলতে হবে। তো যাই হোক, আরেকটা কথাও শুনলাম, সেটা হচ্ছে এই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম না যে অঙ্কিতা, যে তোমার তো আরও 2টো দাদা আছে সম্পর্কের, তাদের বউরা যদি এরকম পালায়, তাদের যদি চাওয়া পাওয়া এরকম অপূর্ণতা থাকে, তারা যদি এখন অন্য কিছু এক্সট্রা চাইতে গিয়ে পালিয়ে মানে চলে যায়, তাকে তাহলে তুমি সাপোর্ট করবে? তো আমি তো শুনে অবাক যে এই যে যার কথা হচ্ছে রাজ, সে তো ওর নিজের দাদা। তাহলে সেই রাজের বউ যদি এরকম টিনের মতো একসময় বলে যে আমি খুব অসুখী, আমার যা দরকার সেগুলো আমি পাচ্ছি না, তাহলে সেগুলো পাওয়ার জন্য অঙ্কিতা ওকে হেল্প করবে তো? আর ওকে সাহায্য করবে, ওর ব্যাপারটা বুঝবে তো, ওর সাথে বন্ডিং রাখবে তো? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। তো যাই হোক, এবার চলে আসি, সেটা হচ্ছে গিয়ে আসল মুদ্দা। তো রুমালির 2টো ভিডিও দেখলাম। তো রুমালির 2টো ভিডিওর মধ্যে একটা হচ্ছে দেখলাম যে একটা খুব এক্সপেন্সিভ শাড়ি কিনেছে। তো ওই ভিডিওটার মধ্যে একটা কথা আমার শুধু বলার আছে, সেটা হচ্ছে গিয়ে দেখলাম এই প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম যে এই রুমালি আর থুনথুন মিলে বসে একটা কোনো ভালো সোশ্যাল মেসেজ দিয়েছে। কি না, সেটা হচ্ছে গিয়ে মানে একটুখানি আর কি, তো পুরোটা নয় বাট একটুখানি একটা কথার প্রসঙ্গে কথা এসছে যে বিস্কুটের কৌটোগুলো চেঞ্জ করতে দর্শকরা সব রুমালিকে বলছে। তো রুমালি বলছে আমি আর কি কিনবো, এরকমই হয়তো হবে। তো সেক্ষেত্রে থুনথুন বলছে যে না অন্যরকম কেন, গ্লাসের কেন, এটা তো প্লাস্টিকের আছে, গ্লাসের কেন।
তো তখন বললো আচ্ছা কিনবো, ঠিক আছে তাহলে কিনে দিচ্ছি আর কার্টে রেখে দিচ্ছি, মানে বললো যে তার মানে তোমাকেই পেমেন্টটা করতে হবে। তো সেটা নিয়ে একটা মজার সিচুয়েশান ক্রিয়েট করলো। হ্যাঁ অবশ্যই সেটা মজার ছিল, সেই জিনিসটাতে মেকি একটু কম লেগেছে আমার। তো সেটার ক্ষেত্রেই থুনথুন বললো যে জানো একটা আমি কি মনে করি যে প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে না বেশি বেশি করে পড়ানো উচিত। আর পড়ানো উচিত কি না ল, তাদের প্রত্যেকের লয়ার তৈরি করা উচিত। কেন? কারণ তাহলে কি হবে, তারা কোর্টরুমে গিয়েই এই তর্কাতর্কি সমস্ত কিছু করবে। এবার সারাক্ষণ কোর্টরুমে তর্কাতর্কি যখন করবে, বাড়িতে এসে আর তর্কতর্কি করতে ইচ্ছা করবে না, তখন ওখানে কুল থাকবে, ঠান্ডা থাকবে। তো এই কথাটাতেই আমার মনে হলো এই যে একটা মেসেজ যে মেয়েদেরকে পড়ানো উচিত আর লয়ার করা উচিত, এই কথাটা, এই পড়াশোনা করানো উচিত, এইটাকেই আমি অ্যাজ আ ভালো সোশ্যাল মেসেজ হিসাবে ধরেছি। এই প্রথমবার দেখলাম দিয়েছে ভালো, যদিও কথাটা ওরা মজা করেই করেছে, কিন্তু তার সত্ত্বেও একটা ভালো মেসেজ যাবে, এটাও কিন্তু আমার ভালো লেগেছে। সমালোচনা করতে বসেছি ভাই, সমালোচনা করব, যেটা খুঁত নয় সেটাকেও খুঁত বানিয়ে নিজের সাথে তুলনা করে খুঁত বানিয়ে দেবো, সেটা কিন্তু কখনো আমি করিনি। এরকম আমি অনেককে দেখেছি যারা কিনা মানে কোনো ব্লগারের সাথে নিজের তুলনা টানছে যে আমার ক্ষেত্রে কি হয়েছে আর ওর ক্ষেত্রে কি হয়েছে, সেটা কিন্তু কখনোই সমালোচনার অঙ্গ নয়, সেটা সমালোচনা, হেলদি সমালোচনা নয়। কারণ তার লাইফ, আর সেই কোনো ব্লগার যার সম্পর্কে বলা হচ্ছে সেটা তার লাইফ, সেখানে কখনো তুলনা করে কথা বলাটা যে আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি এরকম করেছি তাহলে তাকেও সেরকম করতে হবে, এটা কোনো সমালোচনার কথা নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার এই জিনিসটা ভালো লেগেছে। এটা অ্যাজ আ সোশ্যাল, আমি ধরলাম একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজ একটা ভালো ইনফ্লুয়েন্স দেওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তারপর বউ যখন বলল যে তাহলে তোমাকেই টাকাটা দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু থুনথুন আবার বললো যে যাই করো না কেন বউয়ের কাছেই কিন্তু জিততে পারবে না, তোমাকে কিন্তু বউয়ের কাছে হারতেই হবে। হ্যাঁ মজার ক্ষেত্রে, মজা খুনসুটির ক্ষেত্রে বউয়ের কাছে হার মানাটা খুব ভালো, এটা একটা প্রত্যেকটা হাজব্যান্ডের একটা ভালো দিক হিসাবেই আমি গণ্য করব। কিন্তু সেই হাজব্যান্ড যদি তার বউকে এটা না বলতে পারে যে আমার স্বর্গত পিতামাতার একটা ছবি আমি আমার এত বড় বাড়ির মধ্যে একটা কোনায়ও রাখবো, সেটুকু না বলতে পারাও কিন্তু কোনো রকমভাবে ভালো হাজব্যান্ডের পরিচয় নয়। কারণ প্রত্যেকটা ভালো হাজব্যান্ডেরই উচিত তাদের ওয়াইফদের এগিয়ে দেওয়া তো বটে, কিন্তু তারা যদি কোনো ভুল করছে সেটাকে তাকে অ্যালার্ট করা যে এটা কিন্তু তোমার ভুল হচ্ছে। আজকে চিন্তা করে দেখুন, এত পৈতের মতো এত বড় একটা অনুষ্ঠান, একটা বাড়ির বংশের একটাই মাত্র ছেলে, ওই তো এখন ওদের বংশের একটা মানে ওদের যে ব্লাড লাইনটা তার তো ওই তো একটা উত্তরাধিকারী, মানে আমাদের এই ছেলেটি, বাচ্চা ছেলেটি, রুমালির ছেলে, তাই তো। তো তার পৈতে, সেই পৈতেতে ঠাকুমা ঠাকুরদাদুর ছবি থাকবে না, তাদের প্রেজেন্স হিসেবে ছবি থাকবে না, এটা হতে পারে? আদেও দেখুন ছবি নেই। শাশুড়ি মারা যাওয়াতে শ্রাদ্ধের জন্য ছবি হয়তো হয়েছিল, সেটা দিয়ে বাৎসরিক কাজও হয়ে গেছে, ব্যাস আর তো প্রয়োজন নেই। এবার দেখুন কোন স্টোরেজে কোথায় পড়ে রয়েছে, নাকি আর লাগবে না বলে ফেলেই দিয়েছে, ভগবান জানে। এই থুনথুন মাঝে মাঝে নিজের বাবার কথা নিয়ে আসে, বাবা এটা বলতো, বাবা ওটা বলতো, কিন্তু আজ পর্যন্ত সেই বাবার একটা ছবি, তার যে অত বড় একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে রাখার প্রয়োজন বোধ করেনি, নিয়েই যায়নি, ওদের কাছে নেই। সেই জন্যই পৈতের মতো একটা বড় অনুষ্ঠানে তাদের ছবিটুকু রাখার মতো অবস্থায় ছিল না, গেছে একদম টাইট শিডিউল নিয়ে, সমস্ত টাইট শিডিউল জানেন ভালো করে, এসে আবার হোলি পার্টি জয়েন করতে হবে, ওটা ভীষণ ইম্পর্টেন্ট না, ভীষণ ইম্পর্টেন্ট। তো এত সময় কোথায় আছে, যে আবার শ্বশুর শাশুড়ির ছবি খুঁজে বার করবো কোথা থেকে, দূর ছাড়ো তো, ওনারা তো চলে গেছে, আর দরকার নেই। তো যে মানুষটি নিজের বাবা মায়ের জন্য এইটুকু, নিজের বাবা মায়ের অস্তিত্ব রাখার জন্য, নিজের বাবা মায়ের সম্মান রাখার জন্য যে এটুকু বলতে পারে না, তাকে কখনোই ভালো হাজব্যান্ড বলবো না। আর সে যে নিজের বাবা মায়ের রাখে না সম্মান, সে আবার তার বউয়ের বাবা মায়ের সম্মান রাখবে, সেটা আশা করাটাও ভুল। এই যে কথাটা শোনা গেছিল না যে শিলাদেবী নাকি অভিশাপ দিয়েছে, এই থুনথুন বলেছিল, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। কারণ তার কোনো প্রমাণ কিন্তু দেয়নি। যদি সত্যি করে থাকে তাহলে প্রমাণ দিক যে নিজের বাবা মায়ের সম্মান রাখতে পারে না, সে বউয়ের বাবা মাকে ছোট করার সুযোগ ছাড়বে, সেটা তো ভাবাই যায় না। তো যাই হোক, ওই ভিডিওটার মধ্যে এবার আসি ওই শাড়ি, মকা 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 মকা, এবার দেবো মকা, খুদ চলকে আয়া হে মকা। বলছে যে এই যে এত সুন্দর শাড়ি, এই শাড়িটা এটা শুধুমাত্র বিয়েবাড়িতেই পরার যোগ্য। এটা বিয়েবাড়িতে পরার যোগ্য। বিয়েবাড়ি কেন, বিয়েবাড়ির সমতুল্য প্রচুর ভালো ভালো অনুষ্ঠান হয়, একটা আমি পইতে দেখলাম, কি দারুণ, মানে কোনো বিয়ের চেয়ে কম না, বিশাল খরচা করেছে,
বিশাল খরচা। এরকম প্রচুর বড় বড় অনুষ্ঠান কিন্তু হয়, এক একজন যা তাতে খরচা করে না, যাদের আছে তারা করছে। সবাই তো এই রুমালির মতো না, সে যে এত টাকা থাকা সত্ত্বেও এরকমভাবে একটা কি যেন বলে পৈতের অনুষ্ঠান করলো, যেখানে যাদের ইনভাইট করলো তারা কেউ সেটাকে কাভার করে সেটাকে দেখানোর মতো মানে ভাবতেই পারেনি যে কি দেখাবো। এরকম একটা বিলো দ্য স্ট্যান্ডার্ড অনুষ্ঠানে আমরা গেছি, সেটা বলতেও তো লজ্জা লাগছে। তারা কেউ কাভারই করলো না, কেউ দেখালোই না যারা ওখানে গেছিল। তো ভাবুন, চিন্তা করে দেখুন, সেখানে এরকম আরও অনেক অনুষ্ঠান থাকে যেখানে কিন্তু ওরকম শাড়ি পরাই যায়। তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে এখন বিয়ে ছাড়াও পরতেই পারবে না ওই শাড়িটা। আমার যতদূর মনে হয় কোনো দুর্গা পুজোতেও পরলে খারাপ লাগবে না। তো সেখানে ও বললো যে বিয়ে, তো বিয়ে কার বিয়ে কার বিয়ে, এখানে ব্যাঙ্গালোরে তো বিয়ে আছে, কিন্তু আমি চাই রিলেটিভদের মধ্যে বিয়ে হতে হবে, তবে সেখানে পড়বো। তো কে আছে না, আমাদের রাজ আছে আর আমাদের নিদু আছে। তো এদের দুজনের মধ্যে কারোর বিয়ে হলে তবে না হয় এটা পড়া যাবে। ততদিন কি পুষে রাখবো? না না না, মকা 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 মকা। আরে দূর বাবা, ভুলেই গেছে রুমালি। ছোট্ট মেয়ে, মনে পড়েছে, ছোট্ট মেয়ের বিয়ে তো হবে। বাজবে ফের বাজনা, মানে ওইটা যেটা হয়েছে সেটা তো হয়েইছে, কিন্তু এইবার তো অ্যাজ আ কন্টেন্ট হবে না, বিয়েটা তো অ্যাজ আ কন্টেন্ট হবে। তো সেই বিয়েটা যখন অ্যাজ আ কন্টেন্ট হবে তখন রুমালির এই শাড়িটা পরে যাওয়া উচিত। খুব সুন্দর, মাঝখানে রুমালি, এক পাশে গামলি আর এক পাশে ফোকলা, এরকম করে দাঁড়িয়ে ফটো তুলবে। দারুণ দারুণ দারুণ। আর ওপাশে থুনথুনও দাঁড়াবে, চারজনই। পিকচার পারফেক্ট, পুরো পিকচার পারফেক্ট। কিন্তু একটু দূরে, হ্যাঁ, এই রুমালি একটু ফোকলার থেকে দূরে। বাই চান্স বেশি ঠেলাঠেলি না, কিন্তু ফক করে ওর ফোকলা দাঁতটা কিন্তু পড়ে যেতে পারে। ওরে বাবা, খুব সাবধান। তো ছোট্ট মেয়ের বিয়েটা ভুলে গেলে চলবে? ছোট্ট মেয়ের বিয়েতে কিন্তু এই শাড়িটা পরে আসা চাই। ছোট্ট মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে ঢাক ঢোল ঢিন্ডোরা পিটিয়ে। নিজের ছেলের পৈতেতে যে ঢাক ঢোল যতটা না পিটিয়েছে তার চেয়ে বেশি ঢাক ঢোল পিটিয়ে ও ছোট্ট মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এমন পাশে গিয়ে দাঁড়িয়েছে যে সেজন্যই না ভাইকে বলেছিল, বাচ্চাকে তোরা মানুষ করতে পারবি না, দিয়ে দে মায়ের কাছে। মানে ভাবুন কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস তার প্রতি থাকলে এত জোর গলায় মানুষ এই কথাটা বলতে পারে। তাহলে তার বিয়েতে এইরকম একটা সবচেয়ে দামি শাড়ি পরে যাবে না তো কি এই রাজফাজ এদের বিয়েতে পরে যাবে? না 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 না, ছোট্ট মেয়ের বিয়ের জন্য ভাই ওই শাড়িটা তুলে রাখা চাই, তাই না? একদম। তো চলে আসি ওই ভিডিওটার মধ্যে আরও অনেক কিছু ছিল, কিন্তু ওই যে সেগুলো এমন কিছু বলার ব্যাপার নেই, যেগুলো রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। তো এরপর চলে আসি আরও একটা ভিডিও যেটা রুমালির দেখলাম। সেটা হচ্ছে বললো যে ছোটবেলার কথা। এক তো বললো যে শেষ জীবনটা কোথায় কাটাতে চায়, কলকাতা না ব্যাঙ্গালোর, এই নিয়ে একটা টেনিস চলছে ওদের মধ্যে। কিন্তু আসল কথা, একটা ভিডিওর প্রথমেই শুনলাম যে সবচেয়ে ভালো অনুভূতি কি বলুন তো, যদি আপনি নিজের ছোটোবেলাকে আবার রিক্রিয়েট করতে পারেন তাহলে সবচেয়ে ভালো অনুভূতি হয়। তো সেক্ষেত্রে ছোটোবেলায় কত মজা করেছে, বৃষ্টিতে ভিজেছে, এই যে কথাগুলো বলছিল, আমি ভাবছিলাম যে এই কি সে যে কিনা হোস্টকের মঞ্চে গিয়ে বলেছিল যে ওর ছোটোবেলাটা কতটা অ্যাবিউসিভ। হ্যাঁ, এরকমই তো বলেছিল। যখন ছোটোবেলায় ও হোস্ট নিজে সামলেছে তখন ও জেনেছে যে এতদিন যাকে ও মা বলেছে সেটা আদৌ ওর মাই নয়, সেটা ওর মায়ের মা। হ্যাঁ, মানে দিদিমা, ওর দিদিমাকেই ও এতদিন ধরে মা বলে জেনেছে। হ্যাঁ, তো তাহলে সেটা জানার পর থেকেই তো মানে হোস্ট যেই মানুষের চলে আসবে, যখনই এটা জানবে তখনই তো ধুমতানা এরকমই তো একটা করেছিল হোস্টকের মঞ্চে, যে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। তার ওপর জানতে পেরেছি কি আমার মা যদি মরে গিয়ে থাকতো তাহলেও না একটা ব্যাপার, কিন্তু না, আমার মা বেঁচে আছে, আমাকে যে জন্ম দিয়েছে সে বেঁচে আছে, আমার পরে আবার একটা ছেলেকেও জন্ম দিয়েছে, সেই ছেলেটাকে এত ভালোবাসে। তো আজকে একটা কথা বলি, মনা, মনা, সন্দীপের ডাকনাম মনা, শিলাদেবী সন্দীপকে মনা বলে ডাকে। আজ আমি একটা ভিডিওর মধ্যে শুনলাম, আমার এত ভালো লেগেছে ডাকটা, এই মনা। তো যাই হোক, ওটা বেশ ভালো, মনা। তো সেই মনাকে কত ভালোবাসে, ও যখন শুনেছে তখন ওর পায়ের তলা থেকে মাটি এরকম করে সরে গেছে, ওর সারাটা মানে শৈশব এরকম হয়ে গেছে, পুরো ট্রমাটাইজ। এটা কি শুনলাম, এটা কি শুনে নিলাম, আমি মেয়ে বলে আমাকে পছন্দ না, আমি মেয়ে বলে আমাকে ছেড়ে দিয়েছে, এরকম একটা ওর হয়ে গেছে।
এইরকমভাবে তো দেখিয়েছিল হোস্টকের মঞ্চে, কিন্তু আজকে যে মেয়েটি তার শৈশবের স্মৃতিচারণ করছে সেই মেয়েটির চোখে মুখে একটা আলাদা উজ্জ্বলতা আসছে। সেটা কিন্তু হয় আমরা যখন নস্টালজিক হয়ে পড়ি পুরনো কথা মনে করে, তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হয়। হয়তো কোনো হরমোনাল কোনো চেঞ্জেস আসে ভেতরের মধ্যে, হয়তো কোনো একটা হরমোন অনেক বেশি পরিমাণে আমাদের শরীরের মধ্যে আপ অ্যান্ড ডাউন করে, সেই জন্যই হয়তো ভেতরে একটা কেমন যেন একটা আসে, একটা ভেতরে আমি জানি আপনারা সবাই বুঝতে পারছেন কেমন যেন একটা উত্তেজনা আসে। সেই ছোটোবেলার কথা বলতে গিয়ে মানে শরীরের মুখের মধ্যে গ্লো করছে, কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, চোখ চল করছে আমাদের যখন আমরা নস্টালজিক হয়ে পড়ি। আজকে কিন্তু ওই ভিডিওটার মধ্যে সেরকমই মনে হচ্ছিল, কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না যে ওর শৈশবে ও এতটা ট্রমাটাইজ ছিল। ওর এই ট্রমাটা শুধুমাত্র ওই হোস্টকের মঞ্চের জন্যই ছিল, টিআরপির জন্যই ছিল, আর কিচ্ছু না। ভাবুন কত বড় মানে অসভ্য একটা মেয়ে যে কিনা নিজের বাবা মাকে ওইভাবে বেঁচে খেয়েছিল হোস্টকের মঞ্চে। বলেছে যে আমার বাবা মা আমাকে ছেড়ে দিয়েছে, আমি এমন নাম করতে চেয়েছি যে যেন বাবা মা আমার দ্বারা যারা তার পরিচয় পায়। কিন্তু সেই বাবা মায়ের সাথে ওর যে মা, ও সবসময় মামা বাড়িতে যেত, ও আসতো মামুনির কাছে, আসতো যখন মামুনি কত ভালোবাসতো, এক্সট্রা ভালোবাসা পেত, এই সমস্ত কিন্তু ব্লগে কিন্তু ও বলেছিল। তারপরেই কি হলো, ওই সমস্ত খেল শুরু হলো কিন্তু ওই চ্যানেল নিয়ে যখন হলো তখনই শুরু হলো। আজকে চিন্তা করে দেখুন তো, ওই চ্যানেল থেকে ও 10,000 টাকা সন্দীপকে দিচ্ছিল, সেই 10,000 টাকার বলেই কিন্তু সন্দীপ নিজের সংসার আর তার উপর সংসারটাকে এগোনোর মানে একটা বাচ্চাকে আনার কথা চিন্তা করেছে যে যাই হোক না হোক আমি যে কাজগুলো করছি দিদিকে দেবো, দিদি প্রত্যেক মাসে আমাকে 10,000 টাকা দেবে, আমার ছেলের খাওয়ার অসুবিধা হবে না, যা হোক আমরা চালিয়ে নেবো। সেই যখন হুট করে বন্ধ করে দেয়, সব কিছু জানে বাচ্চাটা হয়ে গেছে, তারপরে হুট করে বন্ধ করে দেবো, কি না ইগোর লড়াই যে তুমি আমার এখানে কাজ করছো, তুমি আবার আলাদা করে ভিডিও কি করে দিতে পারো। তো যদি সেটাই ছিল, সেটা কিন্তু একসাথে কথা বলে মিটিয়ে নেওয়া যেত। কথা বলে মিটিয়ে নেওয়া যায় না এরকম কোনো কথাই নেই দুনিয়ার। সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কথার মাধ্যমে সলভ হচ্ছে, সেখানে বলতেই পারতো। আমরা তো জানি এই যে যত বড় প্রোডাকশন হাউস বড় হিরো হিরোইনকে সাইন করে, তখন কিন্তু ক্লজেই থাকে যে আমার সাথে যতক্ষণ তুমি কাজ করছো ততক্ষণ কিন্তু তুমি অন্য কোনো জায়গায় আর কাজ করতে পারবে না। সেক্ষেত্রে করতো না বা ওদের সাথে একটা সময় বলতো যে না ঠিক আছে আমি আর করতে পারছি না, তোমরা আলাদা করো, আমরা আলাদা করছি, সেটা একটা আলাদা ব্যাপার হতো। বাট ওরা জাস্ট একটু নিজেদের মতো নিজে একটু কন্টেন্ট দিতে শুরু করেছিল, সেটা দেখেই সঙ্গে রুমালি মস্তিজি তো আছেই। মস্তিজি একদিকে বলেছে গৃহস্থকে সাবধান থাকতে আর চোরকে বলেছে চুরি করতে, এটাই করেছে। চিন্তা করে দেখুন কার কাছ থেকে খবর আসতো। এবার এই যে বলা যায় না এই যে মস্তিজির কাছ থেকে খবর আসতো, অঙ্কিতার থ্রু দিয়ে হয়তো যেত টিনের কাছে, এত বন্ডিং। নাহলে টিন হঠাৎ করে জানলো কি করে যে দিদি জামাইবাবু কত টাকা ইনকাম করে? কি করে জানলো যে দিদি জামাইবাবু কী করে ইনকাম করে? নিশ্চয়ই এই মামার বাড়ির তরফ থেকেই টিনের কাছে খবর এসছে, যাদের সাথে এত বন্ডিং। তার মধ্যে এই মস্তিজি আর অঙ্কিতা বেশ বড়সড় একটা পার্ট পালন করেছে। তারা চিন্তা করেনি একবারও যে কি হবে বাচ্চাটার কথা কেউই চিন্তা করেনি। তো বাচ্চাটার জন্য কাউকে চিন্তা করতে হবে না, ওর বাবা, ঠাম্মি, দাদু আছে, আর ওপরে একজন আছে যার আশীর্বাদ বাচ্চাটার ওপরে সবসময় আছে। দুনিয়ায় যে যা করে নি কিচ্ছু করে নিতে পারবে না। তারপর তো আছি আমরা, অনেকেই আছি। পিপি লাগবে না, প্রচুর পিতি আছে। কৃষাণুর পিতিরা আছে ওকে আগলে রাখার জন্য আশীর্বাদ দিয়ে। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য যে এ কত বড় ভণ্ড যে কিনা আজকে বলছে যে তার আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছা করছে। চিন্তা করে দেখুন, যার শৈশব এতটা খারাপ হবে, যে এতটা ধাক্কা পাবে মনে, সবচেয়ে বড় ধাক্কা তার পিতা মাতা সম্পর্কে, যারা পৃথিবীতে এনেছে তার সম্পর্কে যখন এত বড় ধাক্কা ও পেয়েছে, তখন তো ওর আর কোনোদিনও আর ইচ্ছাই করা উচিত না যে সে ফিরে যাক শৈশবে। কিন্তু আসল ব্যাপারটা এটাই, ও ভালো করেই জানতো যে ওর ভালোর জন্য ওর বাবা মা ওকে সরিয়ে রেখেছে। ও ভালো করে এটা বুঝতো। আর একটা ভিডিওতে বলেও ছিল যে আমার কোনো রকম মনের মধ্যে কোনো গ্রাজেস নেই, কোনো রকম কোনো দুঃখ নেই, কারণ আমি জানি আজকে ওরা ওখানে আমাকে পাঠিয়ে দিয়েছিল বলেই আজকে এই লাইফটা আমি পাচ্ছি, এই থুনথুনকে আমার পাশে পেয়েছি, এই থুনথুনের সাথে আমার বিয়ে হয়েছে, এই সমস্ত কথা। তাই কোনো রকম কোনো আমার কিন্তু দুঃখ নেই। আর তারপরেই
রং পাল্টে ওই হোস্টকের মঞ্চে বসেছিল বিষ উড়াতে। তো যাই হোক, রুমালির ভিডিওর মধ্যে দেখলাম যে বেশি বেশি করে ওই গিফটটা দেখাচ্ছে যেটা কিনা ইনসাইড আউট দিয়েছে। তো বুঝতেই পারছি ভালো করে, খুব ভালো করেই বুঝতে পারছি যে ওদের সাথে কত ভালো সম্পর্ক, সেটা বোঝানোর জন্যই হয়তো দিয়ে দেখাচ্ছে। আর তার উপর কমন ভিউয়ার্স তো আছে না, যে যারা কিনা ইনসাইড আউটকেই দেখে আবার ওকেও দেখে, তাই জন্য ভালো করে বারবার করে দেখাচ্ছে যে হ্যাঁ আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে দেখলাম একটা বেড কাভার দেখালো, কিন্তু আমার চোখ খুঁজছিল সেই গিফটটা যেটা কিনা ওই যে সেই জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, মানে এই ছোট্ট মেয়ে যেটা দিয়েছিল সেইটা কোথায় রেখেছে দেখতে পেলাম না, কোনো গর্তে লুকিয়ে রেখেছে মনে হয়। কারণ এখন যখন ছোট্ট মেয়ে নিজের ব্লগের মধ্যে দেখিয়ে দিয়েছে ওরকম আরও একটা নিয়ে এসছে রেপ্লিকা অন্য কারোর জন্য, তারপর তো জামুক পুড়েছে। আর মনে হয় সেটা ডিসপ্লেতে অ্যাটলিস্ট রাখবে না, অ্যাটলিস্ট ডিসপ্লেতে রাখবে না। তো দেখেছেন আমি যে কথাগুলো বলেছিলাম একদম মিলিয়ে দেখে নিয়েছেন, যে যেগুলো শুধুমাত্র মানে দামের দিক দিয়ে বিচার করে, ব্র্যান্ড দিক দিয়ে বিচার করে সেগুলোই কিন্তু নিয়েছে, বাদবাকি সব রেখে এসছে। হায় রে, যাদের গিফটগুলো দানের খাতায় চলে গেছে, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। দেখলাম যে ওই যে থালাগুলো, ওর ছেলে যে বলেছিল সোনার থালা, মাম্মি সোনার থালা পেয়েছি, সেই সোনার থালারও অত ওজন, তার সত্ত্বেও কিন্তু নিয়ে এসছে। কিন্তু যেসব টি শার্টগুলো ব্র্যান্ডেড নয়, যেসব শার্টগুলো ব্র্যান্ডেড নয়, সেই সমস্ত যে ব্যাগটা ব্র্যান্ডেড নয়, যে ঘড়িটা ব্র্যান্ডেড নয়, সেগুলো সব রেখে চলে এসছে। ইস 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 ইস, খুব খারাপ লেগেছে, কারণ সেগুলোর মধ্যেও ভালোবাসার কিন্তু কোনো অভাব ছিল না। তো যাই হোক, আমি আগেই বলেছিলাম আর এখনও বলছি যে শুধুমাত্র সমস্ত কিছু টাকা পয়সা ব্র্যান্ড এইসব দিয়ে বিচার করে, ভালোবাসা ইমোশনস এইসবের কোনো দাম ওর কাছে নেই। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। তো মৌকা দিয়ে দিয়েছি, কিন্তু ছোট্ট মেয়ের বিয়েতে আমরা রুমালিকে ওই শাড়িটা পরে যেতে চাই, মানে দেখতে চাই। আমরা আশা করছি ওটাতেই দেখবো, এক পাশে ফোকলা, এক পাশে টিন, মাঝখানে রুমালি আর থুনথুন দিয়ে ফটো আসবে, তাই না? তো যাই হোক, সেটা দেখবো, নিশ্চয়ই দেখবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।